নমস্কার ফ্রেন্ডস। প্রত্যেক শনিবারের মতো এই শনিবারও আমি একটা স্টক নিয়ে এসেছি। সেই স্টকের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল দুটোই অ্যানালিসিস করব এবং অ্যানালিসিস করার আগে সেবির যে গাইডলাইন্স, সেই গাইডলাইন্স অনুযায়ী এই স্টক কেনা এবং বেচার কোনো রেকমেন্ডেশন আমার নেই। কেউ যদি এই স্টক কেনে বা বেচে তাতে যদি লাভ বা ক্ষতি হয়, তার দায়িত্ব বা দায়ভার আমার এবং আমার চ্যানেলে নেই। তো শুরু করছি। আজকের স্টক নিয়ে আলোচনা করছি। আজকে যে স্টক নিয়ে আমি আলোচনা করব, সেই স্টকটার যে ওয়ার্কিং ফিল্ড আছে সেটা হলো এরা হোস পাইপ তৈরি করে এবং এই হোস পাইপগুলো স্টেনলেস স্টিলের ওপরে, মানে স্টেনলেস স্টিল দিয়ে এই হোস পাইপগুলো এরা তৈরি করে। এখন প্রশ্ন হলো, এই হোস পাইপগুলো লাগে কোথায়? এই হোস পাইপগুলো লাগে হলো বড় বড় ইন্ডাস্ট্রিগুলোতে, যে ইন্ডাস্ট্রিগুলোতে যে ইনফ্রাস্ট্রাকচার, যে মেশিনারি সিস্টেমটা আছে, সেই মেশিনারি সিস্টেমে বড় বড় হোস পাইপের দরকার হয়। সেই হোস পাইপগুলো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মেটেরিয়ালসগুলো আদান প্রদান করে। এছাড়াও বিভিন্ন মাইন যে কোম্পানিগুলো আছে, যেগুলো অয়েল মাটির নিচ থেকে বা সমুদ্রের নিচ থেকে বের করে, তারা কিন্তু হোস পাইপের, বড় বড় হোস পাইপের মাধ্যমে কিন্তু এক দেশ থেকে আরেক দেশে বা এক জায়গা থেকে আরেক জায়গায় এরা কিন্তু সাপ্লাই করে। এর সঙ্গে সঙ্গে আমি বলে রাখি যে গ্যাস সাপ্লাইয়ের ক্ষেত্রেও কিন্তু এরকম বড় বড় হোস পাইপগুলো মাটির নিচ দিয়ে বা সমুদ্রের নিচ দিয়ে কিন্তু এগুলো পাস করানো হয় এবং এগুলো ব্যবহার করা হয়। তো এই ধরনের হোস পাইপগুলোর ডিমান্ড কিন্তু প্রচুর। এই হোস পাইপগুলো শুধুমাত্র এরা ম্যানুফ্যাকচার করে না, তার সঙ্গে সঙ্গে এদের যে জয়েন্টগুলো আছে, মানে একটা হোস পাইপ আর একটা হোস পাইপের সঙ্গে যে জয়েন্টগুলো থাকে, সেই জয়েন্টগুলোও কিন্তু, যে মেটেরিয়ালসগুলো লাগে জয়েন্ট করার জন্য, সেগুলো কিন্তু এই কোম্পানিগুলো তৈরি করে, মানে এই কোম্পানিটা তৈরি করে। তো এই কোম্পানিটা যে হোস পাইপগুলো তৈরি করে, সেই হোস পাইপগুলো কারা কাস্টমার? বড় বড় ইন্ডাস্ট্রি, যেমন আমি যদি নাম করি ভেল। ভেল কিন্তু এই কোম্পানির কাছ থেকে এই হোস পাইপগুলো নেয়। তারপরে আছে হলো পিডি লাইট আছে, তারপরে ইন্ডিয়ান অয়েল আছে, তারপরে ডিসিএম সিরাম আছে, কন্টিনেন্টাল কার্বন আছে, বেঙ্গল এনার্জি আছে, উইলস্প্যান স্টিল আছে। তো এই সমস্ত কোম্পানিগুলো কিন্তু বড় বড় কোম্পানি। এছাড়াও আরও অনেক কোম্পানি আছে, আমি কয়েকটার নাম বললাম। তো এই কোম্পানিগুলো কিন্তু, এই যে আমি যে স্টকটার কথা বলছি, এরা কিন্তু তার ক্লায়েন্ট, মানে এদের যে পাইপগুলো লাগে সেই পাইপগুলো কিন্তু এই কোম্পানি সাপ্লাই করে। তাহলে বুঝতেই পারছেন এই কোম্পানিটার ডিমান্ড কত। এবার চলে আসি এর ফান্ডামেন্টালটা। তো ফান্ডামেন্টাল যদি দেখি, তাহলে দেখা যাবে যে এর মার্কেট ক্যাপ হলো 2766 কোটি টাকা, আর এর কারেন্ট প্রাইস হলো মাত্র 214 টাকা। এর পিই যদি দেখি, পিইটা কিন্তু অনেকটা হাই আছে। তো পিই হাই থাকা কিন্তু ভালো না, কিন্তু এই স্টকটার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমি যেটা লক্ষ্য করছি, সেটা হলো মার্কেট কিন্তু অনেকটা পড়ে গেছে। মার্কেট পড়ে যাওয়ার পরেও কিন্তু মার্কেট কিন্তু, এই স্টকটা কিন্তু বেশি নিচের দিকে নামেনি। তার মানে কি? বেশি নিচের দিকে নামেনি না, আরও বেড়েছে। তো তার মানে কি? তার মানে হলো এই স্টকটার কিন্তু স্ট্রেংথ আছে, মানে এই স্টকটার কিন্তু ডিমান্ড আছে। অন্যান্য স্টক, বড় বড় স্টক কিন্তু 50% 60% কারেকশন করে গেছে। এই স্টকটা কিন্তু কারেকশন তো করেইনি, উপরন্তু এই স্টকটা কিন্তু ভালো রিটার্ন দিয়ে গেছে, মানে ভালো নতুন হাই বানাচ্ছে। তো এই স্টকটার যদি আমি সেলস দেখি, সেলসটাও কিন্তু ইয়ার অ্যান্ড ইয়ার বেড়ে যাচ্ছে, কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টারও কিন্তু বেড়ে যাচ্ছে। প্রফিট যদি দেখি, প্রফিটও কিন্তু বেড়ে যাচ্ছে ইয়ার অ্যান্ড কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টার। তাহলে সব এর যে নিট প্রফিট, এই নিট প্রফিটটাও কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। আর যদি আমি রিজার্ভ দেখি, তাহলে রিজার্ভও কিন্তু ইনক্রিজ করছে। আর রিজার্ভ ইনক্রিজ করা আমি এর আগের ভিডিওতে অনেক বলেছি যে যে কোম্পানিগুলো রিজার্ভ ইনক্রিজ করছে, তার মানে হলো সেই কোম্পানিটা কিন্তু স্ট্রেংথ, মানে তার জায়গা, মানে তার কোম্পানিটা কিন্তু স্ট্রেংথটা বেড়ে যাচ্ছে, মানে কোম্পানিটা ফিউচারটা কিন্তু ব্রাইট হচ্ছে। রিজার্ভ বাড়লে পরে সেই রিজার্ভটা কিন্তু সেই কোম্পানির পক্ষে পজিটিভ। আর বড়োইংটা যদি দেখি, বড়োইংটাও কিন্তু আস্তে আস্তে ডিক্রিজ করে যাচ্ছে। এখন বড়োইং না বললেই চলে, 1 কোটি টাকা মাত্র, যার মার্কেট ক্যাপ 2766 কোটি টাকা, তার বড়োইং মানে ডেপথ আছে মাত্র 1 কোটি টাকা, এটা না বললেই চলে। আর একটা বড় দিক হলো এর সিডব্লিউআইপি, মানে এ কিন্তু বড় বড় ইন্ডাস্ট্রি, মানে এর যে প্ল্যান্ট, সেই প্ল্যান্টগুলো কিন্তু আরও ইনক্রিজ করছে, জায়গায় জায়গায় তৈরি করছে। তার জন্য কিন্তু এই কোয়ার্টারে কিন্তু রিপোর্ট দিয়েছে 34 কোটি টাকা কিন্তু এর জন্য ইউজ হচ্ছে। তার মানে রিজার্ভও বাড়ছে, আবার কিন্তু ওয়ার্কও চলছে, মানে নতুন প্ল্যান্ট ফরমেশন, নতুন নতুন জায়গা কেনা, প্ল্যান্ট তৈরি করার জন্য এই সমস্ত কাজ কিন্তু চলছে। তার জন্য এই কোয়ার্টারে কিন্তু 34 কোটি টাকা বরাদ্দ হয়েছে। আর 5 কোটি টাকা এর আগের কোয়ার্টারে ছিল, এবার কিন্তু সেটা বেড়ে 34 কোটি টাকা হয়েছে। এই কোম্পানিটার যদি আমি নাম বলি, এই কোম্পানিটা হলো এরোফ্লেক্স। এরোফ্লেক্স, এই কোম্পানিটার নাম হলো এরোফ্লেক্স, স্পেলিংটা হলো EAEROFEX, এরোফ্লেক্স। তো এই কোম্পানিটার কারেন্ট প্রাইস আছে এখন কত? 214 টাকা। তাহলে এই কারেন্ট প্রাইসে আপনারা এই স্টকটা কিন্তু নিতে পারেন। আর যে যদি এই স্টকটা নিচের দিকে নামে, তাহলে যে প্রাইসে নেওয়া যেতে পারে সেগুলো হলো, এর পরের যে নেওয়ার যে প্রাইসটা, সেটা হলো 202, তারপরটা হলো 195, তারপরটা 187, তারপরটা 175। এই রেঞ্জে আপনারা কিনতে থাকুন। এই রেঞ্জগুলো আপনারা, আমি এর আগের ভিডিও বলেছি, এই রেঞ্জগুলো আপনারা একটা খাতা করুন এবং খাতার মধ্যে লিখে রাখুন। এই রেঞ্জগুলো যখনই আসবে, মানে আপনারা এই স্টকগুলোকে রেডারে রাখবেন এবং যখনই এই রেঞ্জে আসবে, তখনই কিন্তু আপনারা 5টা 10টা 15টা 20টা করে কিন্তু কিনতে থাকুন। কিনলে পরে কিন্তু আপনাদের ভবিষ্যতে, আমি বলছি, প্রফিট দিবেই দিবে। যদি আপনারা লিখে না রাখেন, তাহলে কি হবে? এই ভিডিওটা দেখার পরে আপনারা পরের যে স্টকগুলো, যে লেভেলটা কেনার, সেই স্টক, সেগুলো কিন্তু আপনারা ভুলে যাবেন। তার জন্য একটা খাতা করুন, অফ টাইমে ভিডিওটা গোটা দেখুন এবং দেখে এই রেঞ্জগুলো কিন্তু লিখে রাখুন। লিখে রাখলে পরে কিন্তু মনে থাকবে এবং সেটা কিন্তু অনেক বেশি ফলপ্রসূ হবে।
এর প্রোমোটার হোল্ডিংও যদি দেখি তাহলে প্রোমোটার কিন্তু নিজেদের যে স্টকগুলো সেই স্টকগুলো কিন্তু বেচছে না, তারা কিন্তু স্ট্রংলি ধরে রেখেছে। এটা কিন্তু একটা পজিটিভ দিক। শুধুমাত্র কেনা বেচা হচ্ছে এফআইআইডিআই এবং রিটেল পাবলিক যারা আছে তাদের মধ্যে কেনা বেচা হচ্ছে। প্রোমোটারগুলো কিন্তু তাদের নিজের স্টক কিন্তু ধরে রেখেছে, কোনো বেচা কেনার কোনো সিনই নেই। তো এই স্টকটা আজকে যে আমি বললাম, এই স্টকটা আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে পোর্টফোলিও নিয়ে জমাতে থাকুন, ভালো রিটার্ন দিবে। গুরুত্বপূর্ণ কথা, আমার যে প্রিভিয়াস যে স্টকগুলো আমি দিয়েছি, মানে এই মাসে যে স্টকগুলো আমি দিয়েছি, সেই স্টকগুলোর পারফরমেন্স সম্পর্কে আমি কালকে মানে রবিবার দিন আমি আলোচনা করব। সেই স্টকগুলো কত পার্সেন্ট গেইন করেছে সেটা বলবো, এবং কোন লেভেলে নেওয়া উচিত ছিল বা কত অ্যাড করা উচিত ছিল সমস্ত কিছু কিন্তু আমি আলোচনা করব এবং রিক্যাপ করব। সেটাতে আপনারা বুঝতে পারবেন যে আমি যে স্টকগুলো দিচ্ছি সেই স্টকগুলো কতটা পারফরমেন্স করছে। মানে এক কথায় এটা কিন্তু আমি একটা মার্কশিট কিন্তু আপনাদের সামনে তুলে ধরব। তো যাই হোক, যদি আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। তাতে আমার কিন্তু আরও উৎসাহ বাড়বে, আমি নতুন নতুন ভিডিও কিন্তু আপনাদের সামনে নিয়ে আসব। আর একটা কথা, যদি আমার ভিডিও সম্পর্কে যদি কারো কোনো কোশ্চেন বা কোনো সাজেশান থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করুন, এবং যদি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেন কমেন্টস বক্সে কমেন্টস করুন। আমি অবশ্যই সেই সম্পর্কে কিন্তু তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, এবং যদি একটু দেরি হয় অপেক্ষা করবেন, আমি কিন্তু অবশ্যই সেই কমেন্টসের মানে সেই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার আমি চেষ্টা করব। তো যাই হোক, আজকে স্টকটা র্যাডারে রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।